সুপ্রিম কোর্টে ভৎসনার পর চিংড়িঘাটা মেট্রোর কাজে কাটতে চলেছে জট। ৩৬৬ মিটার মেট্রো লাইন জুড়তে যান নিয়ন্ত্রণে রাজ্যে কলকাতা পুলিশ। ভোটের পর মে মাসের দুটি উইকেন্ডে যান নিয়ন্ত্রণে সম্মত কলকাতা পুলিশ। ১৫ থেকে ১৮ মে এবং ২২ থেকে ২৪ মে যান নিয়ন্ত্রণ করে চলবে লাইন জোড়ার কাজ। বাইপাসে যান নিয়ন্ত্রণ করে মেট্রো জোড়ার কাজ চলবে, সম্মত কলকাতা পুলিশ। ২৩ মার্চ রাজ্য সরকারকে তীব্র ভৎসনা করে সুপ্রিম কোর্ট। জনসাধারণের প্রকল্প নিয়ে রাজনীতি করবেন না জানিয়ে দেন বিচারপতিরা। ১৫ থেকে ১৭ মে এবং ২২ থেকে ২৪ মে যান নিয়ন্ত্রণ করে চলবে লাইন জোড়ার কাজ। ভোটের পর মে মাসের এই দুই উইকেন্ডে যান নিয়ন্ত্রণে সম্মত হয়েছে কলকাতা পুলিশ। এদিকে কলকাতায় এসে পৌঁছেছেন এনআইএর আইজি সোনিয়া সিং। মালদায় রওনা দিয়েছেন ডিআইজি সহ ২৪ জনের টিম। আপনারা জানেন গত পরশু রাত্রে মোথাবাড়িতে ভয়ানক ঘটনা ঘটে গিয়েছে। জুডিশিয়াল অফিসারদের ঘেরাও করে রাখা এবং তাদের গাড়ির ওপরে হামলার ঘটনা, সেই ঘটনায় সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নির্বাচন কমিশনের ওপর দায়িত্ব ছেড়েছিল যে এই ঘটনার তদন্ত ভার তারা কাকে দিতে চান। এনআইএর ওপরেই তদন্ত ভার ন্যস্ত করেছে নির্বাচন কমিশন এবং ইতিমধ্যেই এনআইএর আধিকারিকরা তারা কিন্তু আসতে শুরু করেছেন। এনআইএর আইজি সোনিয়া সিং তিনি ইতিমধ্যেই এসে পৌঁছেছেন। আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। এখনো পর্যন্ত আবির, কারা কারা এসে পৌঁছলেন, কতজনের টিম মোথাবাড়ি যাচ্ছে? দেখো, তোমাকে জানাই, যেটা এনআইএ সূত্র থেকে জানা যাচ্ছে যে আইজি এনআইএ সোনিয়া সিং তিনি এসে পৌঁছেছেন কলকাতাতে। তিনি সরাসরি চলে যাবেন এনআইএ অফিসে এবং তার সঙ্গে সঙ্গে যেটা জানা যাচ্ছে আজকে ভোরবেলা ডিআইজির নেতৃত্বে ২৪ জন আধিকারিকদের নিয়ে সেখানে ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসার, ডিএসপি র্যাঙ্কের অফিসার এবং সাব ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসার তাদেরকে নিয়ে কিন্তু যাওয়া হয়েছে মালদার উদ্দেশ্যে। মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা কি ঘটেছে সেটা জানার জন্য প্রাথমিকভাবে রিপোর্ট তৈরি করাই প্রথম লক্ষ্য এনআইএ এবং এই ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে মালদা জুড়ে প্রায় ১৭টি কেস রেজিস্টার্ড হয়েছে এবং মোথাবাড়িতেও একাধিক কেস রেজিস্টার্ড হয়েছে এবং সেই কেসগুলো ডিটেলস কি সেটা পুলিশের কাছ থেকে তারা জানবেন। গতকালই তাদের সাথে কমিউনিকেট হয়েছে এনআইএর আধিকারিকদের এবং আজকে তারা নথি খতিয়ে রাখার চেষ্টা করবেন বা জানতে চাইবেন। দ্বিতীয়ত, ঘটনাস্থল সেখানে যারা প্রত্যক্ষদর্শী বা যে ফুটেজগুলো রয়েছে, কিছু মোবাইলের ফুটেজও তারা পেয়েছেন, সেগুলোকে স্ক্রুটিনি করে কি ঘটনা ঘটেছে সেটা তারা বোঝার চেষ্টা করবেন এবং এর নেপথ্যে কি আছে সেটাও তারা জানার চেষ্টা করবেন। কারা এর পেছনে রয়েছে সেটাও জানার চেষ্টা করবেন। ইতিমধ্যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, কেন তাদেরকে গ্রেপ্তার করা হলো এবং তার সঙ্গে সঙ্গে তাদের সিজার লিস্ট, অর্থাৎ তাদেরকে গ্রেপ্তার করে কি কি উদ্ধার করা হয়েছে এবং সেখান থেকে কি তথ্য অনুসন্ধান করা যায় সেই বিষয়গুলো সমস্ত পুঙ্খানুপুঙ্খ তারা নিতে চাইছেন এবং সেই অনুযায়ী তারা রিপোর্ট তৈরি করবেন। প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখি, দু ধাপে এই তদন্ত হবে এখনো পর্যন্ত এনআইএ সূত্রে খবর। এক, যে থানায় গিয়ে পুলিশের সঙ্গে কথা বলা এবং ঘটনাস্থল পরিদর্শন করা। দ্বিতীয় ধাপ হচ্ছে যে জুডিশিয়াল অফিসার বা বিচারকরা আটকে পড়েছিলেন এবং এক প্রকার ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন, তাদের সঙ্গেও কথা বলার একটা সম্ভাবনা রয়েছে এবং তাদের কাছ থেকে কি ঘটনা ঘটেছে সেই বিষয়টা জানার চেষ্টা চালাতে পারেন এনআইএর আধিকারিকরা এবং পুরো বিষয়টি সুপারভাইজ করবেন এনআইএর আইজি এবং তার সঙ্গে সঙ্গে সরজমিনে তথ্য সংগ্রহ করা এবং তার সঙ্গে সঙ্গে কি ঘটনা ঘটেছে সেই বিষয়টা পুরোটা সুপারভাইজ করবেন ডিআইজি এবং দ্রুতই তারা রিপোর্ট তৈরি করবেন। তার কারণ ৬ তারিখের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা এবং সেই মর্মেই এই পুরো বিষয়টি তারা গতকাল রাত্রিবেলা ভিডিও কনফারেন্সে ঠিক করা হয়েছে এবং আজকে সরজমিনে যেমন টিম গেছে তার সাথে সাথে আইজিও চলে এসছেন। যে বিচারকরা বা জুডিশিয়াল অফিসাররা আটকে পড়েছিলেন তাদের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়া শুরু হচ্ছে বলে জানা যাচ্ছে এনআইএ সূত্রে। আবির, ধন্যবাদ। এনআইএর আইজি তিনি ইতিমধ্যেই শহরে এসে পড়েছেন। মোথাবাড়িতে বিচারকদের ওপর হামলা কাণ্ডের তদন্তে আজকে মালদা যাচ্ছে এনআইএ টিম। ডিআইজি নেতৃত্বে কলকাতা থেকে এনআইএর একটি টিম মালদার উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা দিয়েছে। দিল্লি থেকে অন্যান্য সিনিয়র অফিসাররা এনআইএর তারাও কিন্তু এসে পৌঁছচ্ছেন। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে মালদায় আসছে এনআইএ টিম। মালদা পৌঁছে প্রথমে নিজেদের ক্যাম্প অফিসে যাবে এনআইএ, সেখান থেকে মোথাবাড়ি থানায় হামলার নেপথ্যে কারা রয়েছে, কাদের গাফিলতিতে এই হামলার ঘটনা ঘটল গত পরশু, নিরাপত্তা নিয়ে আশঙ্কার পরেও জুডিশিয়াল অফিসাররা যখন কাজের জায়গা বদলাতে চেয়েছিলেন কেন তা করা হয়নি, এই সমস্ত বিষয়ে তদন্ত করবে এনআইএ। ৬ তারিখ অর্থাৎ সোমবারের মধ্যে কিন্তু এই রিপোর্ট তারা সুপ্রিম কোর্টে জমা দেবে।
এর আগে আরজি করে লিফটে মৃত্যুর মতো ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে। প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা। এবার আপনাদের দেখাবো এনআরএস হাসপাতালে সিসিইউতে, যেখানে ছাদের চাঙড় একেবারে ভেঙে পড়েছে। ইউএনবি বিল্ডিং এর ষষ্ঠ তলায় ছাদের চাঙড় ভেঙে পড়েছে, ফলে বড়সড় ফাটল ধরে গিয়েছে সিসিইউতে, যেখানে অন্তত 12 রোগী তারা চিকিৎসাধীন ছিলেন। সেখানে হঠাৎই ওপর থেকে চাঙড় ভেঙে আসে, ছাদে একটা বড়সড় ফাটল তৈরি হয়েছে। আতঙ্কে রয়েছেন রোগীরাও। সরাসরি আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, এখনো গত মাসে সেই ঘটনার যে আতঙ্কের পরিস্থিতি তৈরি হচ্ছিল আরজি কর মেডিকেল কলেজে, একটা নয় মাত্র 72 ঘন্টার ব্যবধানে দুটো প্রাণহানির মতো ঘটনা। আর সেই ঘটনার পর এবার এনআরএস হাসপাতাল, যেখানে চিকিৎসাধীন রোগীরা ভর্তি থাকেন, সেখানে একেবারে ছাদের চাঙড় ভেঙে পড়ছে। শুধু তাই নয়, ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের মতো অত্যন্ত সংবেদনশীল একটা ওয়ার্ড, সেখানে ছাদের চাঙড় ভেঙে পড়লো। শুধু চাঙড় ভেঙে পড়া নয়, একেবারে গোটা ছাদটাই বড় সড়ো ফাটল ধরা পড়েছে। তাতে সেই ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে। তার পাশাপাশি এটাও দেখা যাচ্ছে যে ছাদের যে পিলার, সেই ছাদের পিলারের থেকে দেওয়াল আলাদা হয়ে গিয়েছে এবং সেখানে বড় সড়ো গহ্বর দেখা যাচ্ছে। এই রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে এনআরএস মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট রয়েছে, যেখানে 12 জন রোগী চিকিৎসাধীন ছিলেন ওই মুহূর্তে, এবং হুড়বুড়িয়ে সেই চাঙড় ভেঙে পড়ে। ছাদের চাঙড় ভেঙে পড়ার পরে সেখানে লোহার যে রড, সেই লোহার রড বেরিয়ে যায় এবং ছাদের চাঙড় পড়ে সিসিউর যে মেঝে, সেই মেঝেতে বিশাল বড় ফাটল দেখা দিয়েছে। আর কোনো রকম ঝুঁকি না নিয়ে ওই 12 জন যে রোগী চিকিৎসাধীন ছিলেন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে, তাদেরকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে এবং ওই সিসিউ বন্ধ করে দেওয়া হয়েছে। তড়িঘড়ি মেডিসিন এবং অ্যানাস্থেশিয়া বিভাগের প্রধান তারা হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। হাসপাতাল কর্তৃপক্ষ পিডব্লিউডিকে বিষয়টা জানায়। পিডব্লিউডির আধিকারিকরা এসে পৌঁছে তড়িঘড়ি তারা ওই ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রোগী ভর্তি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন এবং এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের ওই ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, যেখানে 12টি বেড রয়েছে, সেখানে সেই ওয়ার্ডটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। যতক্ষণ না পর্যন্ত মেরামতির কাজ শেষ হবে, ততক্ষণ সেখানে রোগী ভর্তি করা হবে না, এমনটাই সিদ্ধান্ত নিয়েছে এনআরএস কর্তৃপক্ষ। আর সিসিউতে যে 12টি বেড রয়েছে, সেখান থেকে রোগীদের অন্যত্র সরিয়ে ফেলার ফলে সিসিউ বেড সংখ্যা কমে দাঁড়িয়েছে এই মুহূর্তে 5-এ, অর্থাৎ 7টি বেড কমাতে বাধ্য হয়েছে এনআরএস কর্তৃপক্ষ। এই মুহূর্তে 12 বেডের সিসিউ 5 বেডের সিসিউতে রূপান্তরিত হয়েছে এবং সেটা অন্যত্র, ওই ঘরে নয়, ওই ওয়ার্ডে আর নয়, অন্য জায়গায়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ছাদের এই অবস্থা, সিসিউর ভেতরে ছাদের এই অবস্থা, সেটা কি এতদিন কারোর নজরে আসেনি? যেটা হাসপাতাল সূত্রে খবর, ছাদের নিচে ফলস সিলিং থাকায় এত বড় সড়ো ফাটল হয়েছে, ছাদের জরাজীর্ণ অবস্থায়, এটা নাকি কারোর নজরে আসেনি। চাঙড় ভেঙে পড়তেই ফলস সিলিং সরে গিয়েছে এবং তখন দেখা যাচ্ছে যে শুধু চাঙড় ভেঙে পড়েনি, ছাদের মধ্যে বড় সড়ো ফাটলও দেখা দিয়েছে এবং পিলারের থেকে দেওয়াল আলাদা হয়ে গিয়েছে। এটাও নাকি ওই সেখানে ফলস সিলিং থাকায় কারোর নজরে আসেনি বিষয়টা। আর এখানে প্রশ্ন উঠছে যে তাহলে কোথায় রোগী নিরাপত্তা? আরজি কর কাণ্ডের পর তড়িঘড়ি সমস্ত সরকারি মেডিকেল কলেজ, হাসপাতাল এবং অন্যান্য সরকারি হাসপাতালের আধিকারিকদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন স্বাস্থ্যকর্তারা। রোগী নিরাপত্তাকে সুনিশ্চিত করা, লিফটের বিষয়টা, সব বিষয় নিয়ে চর্চা হয়েছিল। কিন্তু তার মাঝখানে এই বজ্র আটুনির মাঝে ফসকা গেরো হিসাবে যে বিল্ডিংটাই জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, এটা কারোর নজরে এলো না কেন? যে বিল্ডিংয়ে এই ঘটনা ঘটেছে, এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের ইউএনবি বিল্ডিং, এই ইউএনবি বিল্ডিংটা অন্তত বছর 2-3 ধরে তার রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে এবং পিডব্লিউডি সিদ্ধান্ত নিয়েছিল যে এই গোটা 9তলা বাড়িটাই ভেঙে ফেলা হবে এবং এই বাড়ি ভেঙে ফেলে এই বাড়িকে নতুনভাবে গড়তে হবে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে হাসপাতালের সবকটি ওয়ার্ডকে ধীরে ধীরে অন্যত্র স্থানান্তরিত করে গোটা বাড়ি ভেঙে ফেলা হবে। কিন্তু দেখা যাচ্ছে এই 2.5-3 বছরে কাজ তো এক চুলো এগোয়নি, বরঞ্চ যে বিল্ডিংটি খাড়া হয়ে রয়েছে সেখানে রোগীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। এই চাঙড় কোনো রোগীর বেডের ওপরে পড়লে আরও বড়সড় বিপদ ঘটে যেতে পারতো, তা বলার অপেক্ষা থাকে না। এখন দেখার বিষয় এটাই যে এই শুধুমাত্র এই ওয়ার্ডের এই সিসিউর রক্ষণাবেক্ষণ করে, সিসিউটিকে মেরামত করে কি দায় সারবে পিডব্লিউডি এবং এনআরএস কর্তৃপক্ষ, নাকি আরও বড় কোনো পদক্ষেপ নেওয়া হয়?
একেবারেই সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ 9তলা বিল্ডিং, যে বিল্ডিংটাকে পুরোটাই একেবারে ভেঙে মাটিতে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত 2.5 বছর আগে পিডব্লিউডি নিয়েছিল। তার কারণ সেখানে একেবারে বিল্ডিংটি আর ব্যবহার করার মতো নেই। সেই বিল্ডিং এর 6 তলায় দীর্ঘ 2.5 বছর পরও দেখা যাচ্ছে যে একেবারে ফল সিলিং এর আড়ালে যে ভাঙচুর হয়ে রয়েছে সেটা কিন্তু কারোর নজরেই আসছে না। প্রতিদিন সেখানে রোগীরা আসছেন, ভর্তি থাকছেন। অত্যন্ত সেন্সিটিভ এই সিসিইউ, যেখানে 12 জন রোগী ভর্তি ছিলেন, ছাদের চাঙড় এরকম বিপজ্জনকভাবে ভেঙে পড়লো। দেখুন, কোনো বেডের ওপর যদি পড়তো তাহলে কিন্তু প্রাণ সংশয়ের আশঙ্কাও থেকে যেত। আমি আবারও একবার কথা বলবো সন্দীপের সঙ্গে। সন্দীপ, আরজিকর মেডিকেল কলেজ, যেখানে পরপর দুটো ঘটনা আমরা দেখলাম, লিফটে আটকে গিয়ে ভয়ঙ্কর সেই দুর্ঘটনা, যেখানে অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হলো, তার কয়েক ঘন্টার মধ্যেই একজন রোগী যিনি শৌচালয়ে হাসপাতালে ব্যবহার করতে না পেরে বাইরে যেতে হয়েছিল এবং তারপরে তার সেই ভয়ঙ্কর মৃত্যু। কেতুগ্রামে একেবারে স্বাস্থ্যকেন্দ্রের কোয়ার্টারে চাঙড় ভেঙে পড়ে একরত্তি মৃত্যু হলো। একটার পর একটা ঘটনা। রক্ষণাবেক্ষণ নিয়ে যখন এত প্রশ্ন উঠছে, তখন নিয়ম মতো একটা সময়ের ব্যবধানে নির্দিষ্ট নজরদারি, সেটা কি আদৌ কোনো সরকারি হাসপাতালে হয় না? তো এই প্রশ্নগুলো ওঠা স্বাভাবিক। তার কারণ হচ্ছে যে এইভাবে সিসিউর মধ্যে যদি চাঙড় ভেঙে পড়ে, এবং শুধু চাঙড় ভেঙে পড়া নয়, ছাদ যদি কলমের থেকে আলাদা হয়ে যায়, তার মতো সেই ঘটনা যে একদিনে ঘটেনি এটা তো স্পষ্ট। তাহলে নজরদারি কোথায়? হাসপাতালের ওই ওয়ার্ডের অ্যানাস্থেশিয়া এবং মেডিসিন বিভাগের অন্তর্গত এই ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, সেখানকার চিকিৎসকেরা একযোগে হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছেন যে এই ওয়ার্ডে কাজ করা এই মুহূর্তে সম্ভব নয়। স্বাস্থ্যকর্মী, রোগী এবং ডাক্তার সকলের নিরাপত্তা এই মুহূর্তে প্রশ্নের মুখে, তাই দ্রুত মেরামত করতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত সেই মেরামতের কাজ শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত রোগী ভর্তি এবং রোগীর চিকিৎসা তারা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ওই ঘরে আর করতে পারবেন না। তারা রোগী ভর্তি বন্ধ রাখছেন, তারা সিদ্ধান্ত নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছেন। এবং তারপরে আমরা দেখতে পেয়েছি যে হাসপাতাল কর্তৃপক্ষ পিডব্লিউডির সাথে কথা বলেন এবং পিডব্লিউডি সিদ্ধান্ত নিয়েছে যে তারা যতক্ষণ না রক্ষণাবেক্ষণের কাজ শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা ওখানে রোগী ভর্তি রাখার অনুমতি দিচ্ছেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এতগুলো ঘটনা ঘটে যাওয়ার পরে কেন আরো বড় বিপদ ঘটে যেতে পারতো? আমরা যেটা দেখতে পাচ্ছি যে জায়গাতে চাঙড়টা ভেঙে পড়েছে সেখানেই অক্সিজেনের লাইন রয়েছে। অক্সিজেনের লাইন থাকার অর্থ হচ্ছে যে ওখানেই বেড ছিল, কিন্তু সেই মুহূর্তে ওখানে কোনো রোগীর ক্ষতি হয়নি এমনটা দাবি করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। অ্যাকচুয়াল এদিক থেকে ওদিক হলেই কিন্তু সেই চাঙড় রোগীর মাথায় ভেঙে পড়তে পারতো, কিংবা হাসপাতালে অন ডিউটি কোনো স্বাস্থ্যকর্মী ডাক্তারকে আহত হতে হতো। এই ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ তারা রীতিমতো অস্বস্তিতে এবং তড়িঘড়ি ওই 12 বেডের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটকে কমিয়ে 5 বেডের করা হয়েছে এবং সেই 5 বেড অন্যত্র ওই ওয়ার্ডের বাইরে, ওই জায়গার বাইরে অন্য জায়গায় তৈরি করা হয়েছে, এমনটাই হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য। এবং তাদের বক্তব্য আরও যে আপাতত এই ক্রিটিক্যাল কেয়ার ইউনিট তারা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। একেবারেই সন্দীপ, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।